ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। তবে এই করোনা মহামারীর দুঃসময়ের মধ্যে আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব, ঘরে থাকার চেষ্টা করব এবং বাসায় বসে অনলাইন ক্লাস দেখব, আর সে অনুযায়ী আমরা বাসায় পড়াশোনা করব। ঠিক আছে? এখন আজকে আমি জীববিজ্ঞান নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়, এই অধ্যায়টা আমি পরিপাক সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ে আগে আমি আরও অনেক ক্লাস নিয়েছি, তবে আজকে আমি চেষ্টা করব অধ্যায়টা শেষ করে দেওয়ার জন্য। এর আগে আমি এই ক্লাসটা শুরু করেছিলাম, কিন্তু আমি ক্লাসও নিয়েছি হচ্ছে 20-22 মিনিটের মতো। যখন ক্লাস নিয়েছি তখন দেখি আমার লাইনটা কেটে গেছে। তো সবশেষে দেখা গেছে মাত্র 3 মিনিট, হয়তো কেটে 3 মিনিটের মতো রেকর্ড হয়েছে, যার ফলে আমি এই অধ্যায়টা আমি আজকে পুনরায় আলোচনা করার চেষ্টা করি। তো এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি বেশি গুরুত্বপূর্ণ না হতো তাহলে আমি হয়তো ছেড়ে দিতাম, যেটা তোমরা নিজেরাই করে নিতে পারতে। কিন্তু এটা খুবই ক্রিটিক্যাল এবং অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, যার জন্যই আমি অধ্যায়টা আবার শুরু করলাম। তো এখানে পরিপাক তো বলেছিলাম, বললেও হয়তো বা দেখতে পারোনি যে পরিপাক কী। পরিপাক হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যগুলো ভেঙে সরল খাদ্য, আমাদের দেহের কোষগুলো গ্রহণযোগ্য শোষণযোগ্য সরল খাদ্যে পরিণত হয়, সেই প্রক্রিয়াকেই বলা হয় পরিপাক। শিক্ষার্থীরা কিংবা একটু বইতেও দেখে নিতে পারো, পরিপাকের সংজ্ঞাটা অনেক ভালো করে দেওয়া আছে। খাদ্য পরিপাক ক্রিয়া, এটা হচ্ছে যে গ্রন্থির অংশের পরে এখানে দেওয়া আছে। তো যাই হোক, এই পরিপাক হচ্ছে কয়টা স্টেপে পরিপাক সম্পন্ন হয়ে থাকে। পরিপাক আসলে আমাদের খাবারটা যখন মুখ গহ্বরে দিই, দেওয়ার পরে পায়ুপথে বাইরে নিষ্কাশিত হওয়ার পর্যন্ত খাদ্যবস্তুটা যে আমাদের দেহের ভিতরে থাকে, সেটা বিভিন্ন জায়গায় জায়গায় হজম হতে থাকে। জটিল খাদ্যটা ভেঙে ভেঙে টুকরা হতে থাকে, এরপরে সেখান থেকে আবার একদম সরল তরল দ্রবণে যে পরিণত হয় এবং বর্জ্যগুলো বাইরে নিষ্কাশিত হয়, এই সম্পূর্ণ প্রক্রিয়াই হচ্ছে পরিপাক। এখানে 4টা স্টেপে পরিপাকটা সম্পন্ন করা হয়ে থাকে, যেমন মুখ গহ্বরে পরিপাক, তারপরে হচ্ছে পাকস্থলীতে পরিপাক, তারপরে ক্ষুদ্রান্তে পরিপাক, তারপরে হচ্ছে বৃহদান্তে। এখন মুখের পরিপাক, মুখ গহ্বরে পরিপাক আছে কে দেখি। আদনান আবির, সালাম জানিয়েছ। ওয়ালাইকুম আসসালাম। শুধু রোল নাম্বার দিলে হয়? ক্লাসটা পুরোপুরি দেখতে হয় না? তোমরা শুধু আসো আর যাও, আসো আর যাও, রোল নাম্বারটা দিয়ে আর থাকো না। তোমাদের মনে হয় এসব ক্লাসের কোনো প্রয়োজন নেই, পড়াশোনার দরকার নেই, পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, বলছিলাম মুখে পরিপাক। তো এই মুখে পরিপাক, আমরা যে খাবার মুখে দিই, মুখে দেওয়ার পরে জিহ্বার সাহায্যে নড়াচড়া করে দাঁতের মাঝখানে দিয়ে দাঁতের সাহায্যে চিবিয়ে টুকরো টুকরো করা হয়। তারপরে হচ্ছে আবার এই খাবারটাকে জিহ্বার সাহায্যে নড়িয়ে চড়িয়ে খাদ্যনালীর মধ্যে দিয়ে খাবারটা পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। এই যে দাঁতের সাহায্যে যে চিবানো হয় এবং খাবারটা অন্ননালীর মধ্যে যায়, এই ক্ষেত্রেও কিন্তু এক ধরনের এনজাইম কাজ করে থাকে। সেই এনজাইমের নাম হচ্ছে টায়ালিন বা সেলিভারি অ্যামাইলেজ। এই এনজাইমের সহায়তায় কিন্তু অন্ননালীর মধ্যে দিয়ে খাবার পাকস্থলীতে যেয়ে পৌঁছায়। এখানে এনজাইমের সাহায্য করে, সেটা ঠিক আছে, কিন্তু অন্ননালীর মধ্যেও কিন্তু অন্য নালীর যে মাংসপেশি, এটার সংকোচন প্রসারণের মাধ্যমেও কিন্তু খাদ্যবস্তু পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। এখন এই পাকস্থলীতে খাদ্যবস্তু আসার পর এখানে পাকস্থলীর গাত্রে গ্রন্থি থাকে,
কিচ্ছু শোনা যায় না। ক্লাস তো মনে হয় শোনাই যায়নি। প্রিয় শিক্ষার্থী, পাকস্থলীর মধ্যে যখন খাবার যেয়ে পড়ে, পাকস্থলীর গাত্র থেকে এক ধরনের রস নিঃসৃত হয়, যেটাকে বলা হয় পাচক রস। এই পাচক রস হিসেবে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভূমিকা, বা পাচক রস হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়ে থাকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে এনজাইম হিসেবে কাজ করে। কিছু করে তাহলে শুয়ে থাকতে পরে চিন্তা না। হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে এনজাইম হিসেবে কাজ করে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যবস্তুগুলো পরিপাক হওয়ার জন্য একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে থাকে। এর ফলে কিন্তু দেখা গেছে যে পাকস্থলীর মধ্যে যে খাদ্যবস্তু এসে পৌঁছায়, এগুলোর মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো রোগ জীবাণু থেকে থাকে, মেরে ফেলে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে থাকে। পেপসিন, নিষ্ক্রিয় পেপসিনোজেন এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় সক্রিয় পেপসিন নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। এখন এই পেপসিন এটা এক ধরনের এনজাইম যা আমিষকে ভেঙে টুকরো টুকরো করে। প্রিয় শিক্ষার্থী, এখানে আবার খাদ্যবস্তু যখন পাকস্থলীতে আসে অন্ননালীর মাধ্যমে, সেখানে কিন্তু শুধু শর্করা জাতীয় খাদ্যের শর্করাটা ভেঙে মল্টুজে পরিণত হয়ে থাকে, কিন্তু এখানে যখন পাকস্থলীতে থাকে তখন এই নিষ্ক্রিয় পেপসিনোজেনটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় ভেঙে সক্রিয় পেপসিন এনজাইমে পরিণত হবে। এই পেপসিন কি করবে? আমিষ জাতীয় খাদ্যবস্তুটাকে ভেঙে 2 বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি যৌগ গঠন করে, যা পলিপেপটাইড নামে পরিচিত। আমিষ ভাঙবে কোন এনজাইম? পেপসিন এনজাইম। এটা হবে পলিপেপটাইড। এখন এই যে শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য, এগুলো কিন্তু আমিষ কিন্তু পাকস্থলীতে পরিপাক হয়, আর শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য সেটা কিন্তু পাকস্থলীতে পরিপাক হয় না, কারণ এদের পরিপাকের জন্য গ্যাস্ট্রিক রসে নিষ্ক্রিয় কোনো এনজাইম থাকে না, সেই জন্যই পরিপাক হয় না। এখন পাকস্থলীতেও খাদ্যবস্তু পৌঁছানো মাত্র উপযুক্ত উপরের যে রস, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে হচ্ছে এই পেপসিন, এই এনজাইমগুলো নিঃসৃত হয়। পাকস্থলীতে অনবরত সংকোচন প্রসারণের ফলেই কিন্তু খাদ্যবস্তু নড়াচড়ার মাধ্যমে একটা মন্ডে পরিণত হয়। এই যে মন্ডে পরিণত হয়, এই মন্ডটাকে বলা হয় পাকমন্ড বা কাইম। তো প্রিয় শিক্ষার্থী, এখন এখানে দেখাচ্ছে এই মন্ড অনেকটা, আমরা মন্ড বলতে সাধারণত যেমন রুটি বেললে কাই একদম লেই তৈরি করা হয়, যেমন সেইটা কিন্তু হবে না, এটা একদম সুপের মতো হয়ে যাবে বিষয়টা। তো এখানে এই যে সুপের মতো হয়ে যায়, এটা একটা কপাটিকা ভেদ করে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে, অর্থাৎ পাকস্থলীতে যখন
ডিউডেনামে চলে আসে, ডিউডেনামে যখন চলে আসে সেটা কিন্তু এক ধরনের কপাটিকার মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ পুরোটা মিশবে না, এরকম একটা কপাটিকার মতো পাকস্থলী গাত্র বেয়ে এটা কিন্তু চলে আসবে এখানে। তো যাই হোক, এই যখন পাকস্থলীর এই পাকমণ্ড বা কাইমটা যখন ডিউডেনামে অর্থাৎ ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশে চলে আসে, সেখান থেকে কিন্তু উল্টে আবার পাকস্থলীতে যেতে পারে না, কারণ কপাটিকা তখন বন্ধ হয়ে যায়। এরপরে হচ্ছে এই ছিল পাকস্থলীতে পরিপাক। এরপরে হচ্ছে ক্ষুদ্রান্ত্রের পরিপাক। ক্ষুদ্রান্ত্রের পরিপাক হতে গেলে কি হয়, পাকস্থলী থেকে যে পাকমণ্ডল ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামে প্রবেশ করে, এই সময় অগ্নাশয় থেকে ক্ষারীয় পাচকরস ডিউডেনামে আসে। এই পাচকরস খাদ্যবস্তুর অম্লভাবকে প্রশমিত করে পাচকরসের এনজাইম দিয়ে শর্করা আর আমিষ এগুলো পরিপাকের কাজ চলতে থাকে এবং স্নেহ উপাদানের পরিপাক তখন শুরু হয়। এখন ওই যে যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হবে, এই অম্লীয় অবস্থায় খাদ্যকে ক্ষারীয় করে পরিপাকের উপযোগী করে তোলে। এই পিত্ত লবণ কী করবে, স্নেহ উপাদানের ক্ষুদ্র কণাগুলোকে পানির সাথে মিশতে সহায়তা করে। আর পিত্ত লবণ পিত্তরসের অন্যতম উপাদান। এখানে একটা এনজাইম কাজ করে, সেটা হচ্ছে লাইপেজ। এই লাইপেজ এনজাইমের সহায়তায় কিন্তু স্নেহ উপাদানগুলো পানির সাথে সহজেই মিশতে পারে। তো এই স্নেহ উপাদানটাকে লাইপেজ নামক এনজাইম ভেঙে কি করে ওই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করবে। এখানে সালাম জানিয়েছ মেহেদি হাসান রূপক, ওয়ালাইকুম আসসালাম। গতকালকের ক্লাসটা আমার প্রবলেম হয়েছিল, নেটওয়ার্ক প্রবলেম, যার ফলে আমি অধ্যায়টা শেষ করতে পারিনি। তো এখানে লাইপেজ এনজাইম কি করবে, স্নেহ উপাদানটাকে ভেঙে সাবিত কি করো, স্নেহ উপাদান লাইপেজ এনজাইমের সহায়তায় ভেঙে কি হবে, ফ্যাটি অ্যাসিড হবে। ফ্যাটি অ্যাসিড হবে, আর একটা কি হবে, গ্লিসারল হবে। এখন এই অগ্নাশয় রসের মধ্যে অ্যামাইলেজ, তারপরে হচ্ছে লাইপেজ আর ট্রিপসিন নামক এনজাইম থাকে। এটা তো পৌষ্টিক গ্রন্থি পড়ানোর সময় বলেছিলাম। তারপরে যাই হোক, এই আন্ত্রিক রসের মধ্যে যে এনজাইমগুলো থাকে, এই এনজাইমগুলো পরিপাকৃত আমিষ ক্ষুদ্রান্ত্রে ট্রিপসিনের সাহায্যে ভেঙে অ্যামাইনো অ্যাসিড এবং সরল পেপটাইডে রূপান্তরিত করে থাকে। অর্থাৎ ওই পলিপেপটাইড হয়েছিল কোথায়, পাকস্থলীতে পরিপাকের সময় যে পলিপেপটাইড উৎপন্ন হয়েছিল, সেই পলিপেপটাইডকে কি করবে, আমিষ ভেঙে যখন পলিপেপটাইড হয়েছিল, এই পলিপেপটাইডকে ট্রিপসিন এনজাইম অ্যামাইনো অ্যাসিড ও সরল পেপটাইডে পরিণত করবে। এরপরে অ্যামাইলেজ এই শ্বেতসারকে সরল শর্করায় পরিণত করে থাকে। শ্বেতসারকে অ্যামাইলেজ যখন ভেঙে সরল শর্করায় পরিণত করে থাকে, তখন কি করে, আর দেহের রক্তের মাধ্যমে এই সরল শর্করাগুলো দেহের সারা দেহে ছড়িয়ে, অর্থাৎ দেহের সমস্ত কোষে সরল শর্করাগুলো পৌঁছাতে সম্ভব হয়ে থাকে। এখন এই শুধু কি সরল শর্করায় শোষণ হয়ে থাকবে, পরিপাকৃত সকল খাদ্যই কিন্তু শোষণ হয়ে থাকবে। আর নির্দিষ্ট এনজাইমের ক্রিয়া যখন পরিপাক হয়ে সরল শোষণযোগ্য খাদ্য উপাদানে পরিবর্তিত হয়, সেক্ষেত্রে ক্ষুদ্রান্ত্রের অন্ত্রপ্রাচীরে অবস্থিত রক্তজালক সমৃদ্ধ আঙ্গুলের মতো যে প্রক্ষেপিত অংশ থাকে, যেটাকে আমরা বলেছিলাম যে ভিলাস, এই ভিলাসের সহায়তায় কি হবে,
এই ভিলাসগুলোই লসিকা জালক রক্তের কৈশিক নালিকা দিয়ে খাদ্যবস্তুগুলো অর্থাৎ ওই যে সরল উপাদানগুলো আচ্ছা ভিলাসটা কোথায় ওই যে আঙ্গুলের মতো যে প্রক্ষেপিত অংশ থাকে সেটা হচ্ছে ভিলাস। এগুলো লসিকা জালক রক্তের কৈশিক নালী এগুলো দিয়ে পরিবেষ্টিত থাকে। আর এগুলোর ভাঁজে ভাঁজে কিন্তু ইলিয়ামের প্রাচীর গাত্রের আয়তন বৃদ্ধি পায় এবং ব্যাপকভাবে পরিপাক কার্য চলা সম্ভব হয়ে থাকে। আর এই যে রক্তনালী ভিলাসের মধ্যে যে রক্তনালীগুলো থাকে এগুলো রক্তনালীগুলো যুক্ত হয়ে এক ধরনের শিরা তৈরি করে, সেগুলোকে বলা হয় হেপাটিক শিরা। হেপাটিক শিরা ভিলাসের মধ্যে যে রক্তজালক থাকে সেগুলো মিলে যে নালিকা গঠন করে থাকে, সেই রক্তনালিকাগুলোকে একত্রে কি বলা হয়? হেপাটিক শিরা বলা হয়। এই শিরা দিয়েই শোষিত রক্ত যকৃতে আসে, স্নেহ উপাদানের ক্ষুদ্র ক্ষুদ্র কণা আর এই ভিলাসের ল্যাকটিয়ালের মধ্যে শোষিত হয়ে প্রথমে লসিকা দিয়ে বাহিত হয়ে রক্ত স্রোতে মিশে যায়। তো এরপরে হচ্ছে এখানে একটা প্রশ্ন করেছিলাম পরীক্ষার মধ্যে, তোমরা অনেকেই পেরেছো আবার বেশিরভাগই পারো নাই, যে ল্যাকটিয়াল কি? ল্যাকটিয়াল হচ্ছে ভিলাসের মাঝখানের লসিকা জালক যেটা কৈশিক নালিকা দিয়ে রক্তের কৈশিক নালী দিয়ে পরিবেষ্টিত থাকে, সেই রক্তজালকটাই হচ্ছে ল্যাকটিয়াল। তো প্রিয় শিক্ষার্থী, আর এই কৈশিক নালীর মধ্যে দিয়েই কিন্তু দেখা গেছে যে রক্ত প্রবাহিত হওয়ার সময় নালী প্রাচীর ছুঁয়ে জলীয় বাষ্প বের হয়ে আসে। আর এই জলীয় বাষ্পের পদার্থগুলোকে বলা হয় লসিকা। তারপরে হচ্ছে এগুলোর মাধ্যমে অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের দেহের জন্য গ্রহণযোগ্য সেগুলো তো শোষিত হয় এবং অবশিষ্ট দূষিত পদার্থগুলো দেখা গেছে যে লসিকা উপাদানের মাধ্যমে রক্তস্রোতে ফিরে আসে এবং শোষণের পর পাকমণ্ডলের অবশিষ্ট অংশ কোলনে পৌঁছায়। এখন এই আমাদের রক্তের মধ্যে যে বিভিন্ন দূষিত যে পদার্থগুলো থাকে সেটা কিন্তু কিছু অংশ খনিজ উপাদান যেগুলো সেগুলো ঘামের মাধ্যমে বের হয়ে আসে। তারপরে অতিরিক্ত তরল পদার্থগুলো বিভিন্ন উপাদান সমৃদ্ধ সেগুলো কিন্তু দেখা যায় বৃক্কের মাধ্যমে মূত্রথলিতে যেয়ে পৌঁছায়, এরকম আর কি পরিপাকটা হয়ে থাকে। এরপরে হচ্ছে বৃহদন্ত্রের পরিপাক। এখানে আসলে কোনো পরিপাক ক্রিয়া সংগঠিত হয় না, তবে এই যে পরিপাকের পর যে অবশিষ্ট অংশ থাকে, অবশিষ্ট অংশ পানি থাকে, যেটা যেহেতু পাকমণ্ড বা কায়েম সেটা তরল পদার্থ সুপের মতো বলা হয়েছে, সেটা তরল উপাদান থেকেই তো পুষ্টি উপাদানগুলো দেহের প্রতিটা কোষে পৌঁছায়। তো এখানে এরপরে অতিরিক্ত যে পানিটা থাকে সেটা এই বৃহদন্ত্রে যে শোষিত হয়ে থাকে। আর এখানে আরও কিছু আমিষ, লিপিড এগুলো এবং কিছু এনজাইম থাকে। আর এই বস্তু থেকে লবণ ও পানি শোষণ করে রক্তের স্থানান্তরিত করে, ফলে উচ্ছিষ্ট যে ঘন খাদ্যবস্তু ঘনীভূত হয়ে মলে পরিণত হয়। এই মল কি হয়? মলাশয়ে জমা হতে থাকে, অর্থাৎ বৃহদন্ত্রের শেষ পর্যায়ে মলাশয় থেকে এখানে জমা হতে থাকে আর প্রয়োজন মতো সেটা পায়ুপথ দিয়ে বাইরে নিষ্কাশিত হয়ে থাকে। কেমন? এখন এই আত্তীকরণ কি? আত্তীকরণ হচ্ছে যে আমার শোষিত খাদ্যবস্তু যে প্রোটোপ্লাজমে পরিণত ও রূপান্তরিত করার পদ্ধতি, এটাই হচ্ছে আত্তীকরণ। অর্থাৎ আমরা যে খাবার খেলাম, খাবার খাওয়ার পর এখান থেকে পুষ্টি উপাদান রক্তস্রোতের মাধ্যমে দেহের সকল কোষে যেয়ে পৌঁছাবে। এই কোষ অর্থাৎ এই পুষ্টি উপাদানটা প্রত্যেকটা কোষের প্রোটোপ্লাজমে যেয়ে পৌঁছায়। আর নতুন করে যখন বিভাজিত হয়, প্রোটোপ্লাজম তৈরি হয়, সেইটা এই যে পরিবর্তন করার যে পদ্ধতি সেটাকেই বলা হয়ে থাকে আত্তীকরণ।
প্রিয় শিক্ষার্থী, এই আত্তীকরণ পর্যন্তই কিন্তু আমাদের পরিপাকের অংশ, অর্থাৎ এখানে মুখে পরিপাক, পাকস্থলীতে পরিপাক, ক্ষুদ্রান্ত্রে, তারপর বৃহদন্ত্রে পরিপাক, এরপরে হচ্ছে আবার একটু পরিবর্তন যেটাকে বলা হয় আত্তীকরণ। এই সম্পূর্ণটাই পরিপাকের অংশ। এছাড়াও কিন্তু আরও আছে, এগুলা তো পরিপাকের মধ্যেই। আর তোমাদের বইতে এই যে খাদ্যবস্তু ফলে, খাদ্য গ্রহণের ফলে এখানে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে, খাদ্যাভ্যাস, তারপরে হচ্ছে দেহের কোনো পরিবর্তন, তার ফলে কিন্তু নানা রকম শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। সেটা হচ্ছে আন্ত্রিক সমস্যার কারণে। আন্ত্রিক সমস্যার কারণে নানা রকম সমস্যা হয়, যেমন তোমাদের বইতে আছে অজীর্ণতা, আমাশয়, তারপরে কোষ্ঠকাঠিন্য। আমি এই অধ্যায়টা আর বাড়াবো না, আসলে অনেক হয়ে 7-8টা ক্লাসের মাধ্যমে আমি অধ্যায়টা শেষ হচ্ছে। আন্ত্রিক সমস্যা, অজীর্ণতা, তারপরে হচ্ছে আমাশয়, কোষ্ঠকাঠিন্য, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, তারপরে গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার, এরপরে হচ্ছে তোমাদের বইতে আর কি আছে, অ্যাপেন্ডিক্স, তারপরে কৃমিজনিত রোগ, ডায়রিয়া। সাত নম্বর হচ্ছে ডায়রিয়া। তো প্রিয় শিক্ষার্থী, অজীর্ণতা কি? অজীর্ণতা হচ্ছে বলতে গেলে বদহজম বা হজমে ব্যাঘাত যেটাকে বলা হয়। এটা কি ক্ষেত্রে হয়ে থাকে? পাকস্থলীতে যদি কোনো সংক্রমণ থাকে, তারপরে বিষণ্ণতা যদি থাকে, অগ্ন্যাশয়জনিত কোনো রোগ থাকে, থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। তারপরে আমাশয় হচ্ছে আমরা যে খাদ্যবস্তু গ্রহণ করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড সেই খাদ্যবস্তুকে মেরে ফেলে, এখানে বলা হয়েছিল। তবে ব্যাকটেরিয়া যদি জনিত কোনো ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রান্ত হয়ে থাকে, যেমন এন্টামিবা হিস্টোলাইটিকা, এখানে আমাশয় রোগের জীবাণুর নাম হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। এটা হচ্ছে আমাশয় রোগের জীবাণুর নাম। এটা এক ধরনের প্রোটোজোয়া। তারপর সিগেল নামক এক ধরনের ব্যাকটেরিয়া ইত্যাদি, এই সকল রোগ জীবাণুর কারণেই কিন্তু সংক্রমিত হয়ে থাকে। যেমন ঘন ঘন মলত্যাগ, মলের সাথে শ্লেষ্মা বের হওয়া, পেট ব্যথা, এই ধরনের সমস্যা হয়ে থাকে। এটা তোমরা পড়ে নিলেও হবে। তারপরে হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এটা আসলে বিশেষ ধরনের রোগ নয়, তবে যখন দেখা গেছে যে শক্ত মলত্যাগ হয়, সেটাকেই বলা হয় কোষ্ঠকাঠিন্য। আর এটা হয়ে থাকে বৃহদন্ত্রে অপাচ্য খাদ্যাংশ থেকে অতিমাত্রায় যদি পানি শোষিত হয়ে যায়, সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে থাকে। এটা ছাড়াও আরেকটা আছে, যে আমরা যদি রাফেজ ছাড়া খাদ্য গ্রহণ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে বৃহদন্ত্রের বেশিরভাগ পানি শোষিত হয়ে গেলে তখন কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এই সমস্যা থেকে উত্তীর্ণ হতে গেলে আমাদের কি করতে হবে? বেশি করে রাফেজযুক্ত খাবার খেতে হবে, শাকসবজি
খেতে হবে। তো এখানে আর একটু আছে, যদি এই ধরনের সমস্যা হয়েই যায় সেক্ষেত্রে কিন্তু খাদ্যনালীর বা পরিপাকনালীর টিউমার সহ বিভিন্ন অসুখের লক্ষণ দেখা হয়ে থাকে। এটা ছাড়াও অর্থাৎ অন্ত্রপ্রাচীরের মধ্যে যদি দেখা গেছে যে কোনো সমস্যা হয়ে থাকে, সে তার বহিঃপ্রকাশ হিসেবেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। আর এগুলো প্রতিকারের জন্য অবশ্যই বেশি করে আঁশযুক্ত খাবার খেতে হবে, প্রচুর পানি খেতে হবে, শাকসবজি ফলমূল এগুলো খেতে হবে। এরপরে হচ্ছে গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার। গ্যাস্ট্রিক হচ্ছে আসলে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা পাচক রস নিঃসৃত হয়ে থাকে খাদ্যবস্তুর মধ্যে, একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি হয়। সেটা হচ্ছে বলা হয়, এর মাত্রা যদি বেশি পরিমাণ হয়ে থাকে সেক্ষেত্রে ওটা বোঝা যায়। অর্থাৎ এটার একটা প্রধান কারণ হচ্ছে যে পাকস্থলীর ভিতরের যে এপিথেলিয়াম বা আবরণী টিস্যু, এটার মধ্যে একটা সামান্য ক্ষত সৃষ্টির হয়ে থাকলে গ্যাস্ট্রিক বলা হয়ে থাকে। আর পেপটিক আলসার হচ্ছে যে খাদ্যনালীর কোনো অংশের আলসার বোঝানো। যদি সেটা পাকস্থলীতে হয়ে থাকে তাহলে পাকস্থলীর আলসার, ডিউডেনামে হলে ডিউডেনামের আলসার, এই ধরনের সমস্যা। বা দীর্ঘদিন ধরে খাদ্য গ্রহণে যদি অনিয়ম হয়ে থাকে সেক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। এখন এই যে খাদ্যবস্তুর খাদ্যাভ্যাস বা বিভিন্ন ইয়ার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে অম্ল বা অ্যাসিড জাতীয় খাদ্যবস্তু যদি বেশি গ্রহণ করা হয়ে থাকে সেক্ষেত্রে অন্ত্রে ক্ষতের সৃষ্টি হয় বা পেপটিক আলসার হয়ে থাকে। কিন্তু এটা ছাড়াও এখানে আগে না আচ্ছা, এটা ছাড়াও কিন্তু আরেকটু আছে, যেমন একটা ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে, হেলিকোব্যাক্টার। হেলিকোব্যাক্টার পাইলোরি, এই ব্যাকটেরিয়ার কারণেও কিন্তু এই আলসার বা ক্ষতের সৃষ্টি হয়ে থাকে। বালিশকে দিয়েছে। তারপরে হচ্ছে অ্যাপেন্ডিক্স হচ্ছে প্রিয় শিক্ষার্থী, অ্যাপেন্ডিক্সেরটাও আমি একটু এঁকেছিলাম তোমাদের এর আগের যে ক্লাসটা নিয়েছিলাম পৌষ্টিক তন্ত্রের জন্য। তো অ্যাপেন্ডিক্সের অবস্থান, এটা হচ্ছে একটা বাড়তি নালিকা। অ্যাপেন্ডিক্সের আক্রমণে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস সমস্যা হয়ে থাকে। আর যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে প্রথমে লক্ষণ দেখা দেয় নাভির চারপাশে ব্যথা শুরু হয়, পরে আস্তে আস্তে ডান দিকে চলে যায় ব্যথাটা। আর এটা তীব্রতর হয়ে গেলে কয়েক ঘন্টার মধ্যে দেখা গেছে ব্যবস্থা নিতে হয়, না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা হয়ে থাকে এবং দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর কৃমিজনিত রোগ, এটাও কিন্তু দেখা গেছে যা কৃমি হচ্ছে পরজীবী হিসেবে মানুষের অন্ত্রে বসবাস করে থাকে। আর এটা হচ্ছে কি বলা হয় যে অন্তঃশোষক হিসেবে বা পোষক হিসেবে মানুষের অন্ত্রে থাকে। এর কারণেও কিন্তু অনেক সময় দেখা গেছে দুর্বল বোধ, বদহজম, পেটে অস্বস্তি ভাব, এই ধরনের যদি এই পরজীবীর সংখ্যা বেড়ে যায় তাহলে এই ধরনের সমস্যা অনুভব হতে পারে। তো এখানে দেখা গেছে যে খাদ্যবস্তু যখন আমরা গ্রহণ করি সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয় এবং দূষিত খাদ্য এগুলো কৃমির বিস্তারে সহায়তা করে থাকে। আর এই ফলমূল শাকসবজি আমরা যখন খাবো তার আগে অবশ্যই ধুয়ে খাবো। তারপর হচ্ছে খালি পায়ে না হাঁটা, মানে এগুলো একটু সাবধান থাকলে আমরা এই কৃমিজনিত রোগ থেকে আমরা অনেকটা রক্ষা পেতে পারি। এরপরে হচ্ছে ডায়রিয়া হচ্ছে খাবার যখন
ডায়রিয়া রোগটা হচ্ছে খাদ্যের সাথে পানিটাও দেহ থেকে বের হয়ে আসে, অর্থাৎ আমাদের দেহ যখন পানি শোষণ করে না কোনো কারণে আর খাদ্যবস্তুর সাথে পানি বের হয়ে আসে, সেটাই হচ্ছে ডায়রিয়ার মূলত বলা হয়ে থাকে। আর এক্ষেত্রে লক্ষণগুলো হয়ে থাকে ঘন ঘন মলত্যাগ হয়ে থাকে, তারপরে হচ্ছে বমি হয়, খুব পিপাসা লাগে, মুখ জিহ্বা শুকিয়ে আসে, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে স্যালাইন দিলে হয়তো এগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়। তারপরে হচ্ছে যদি বেশি সমস্যা হয়ে থাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আন্তরিক সমস্যার মধ্যে এই কয়টা রোগ, অর্থাৎ আমাদের দেহের অভ্যন্তরে যে খাদ্য গ্রহণ, তারপরে খাদ্য হজমের যে পরিপাকের যে সম্পূর্ণ পথ, এর ভিতরে কোনো সমস্যা হলে অথবা খাদ্যের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, এইগুলো মিলেই কিন্তু এই অসুবিধাগুলো হয়ে থাকে। যেমন অজীর্ণতা, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার, অ্যাপেন্ডিক্স, কৃমিজনিত রোগ, ডায়রিয়া, এগুলো। তো প্রিয় শিক্ষার্থী, এই পঞ্চম অধ্যায় আমি এটা এত বড় একটা অধ্যায় যে আমি আসলে কয়টা ক্লাস নিয়েছি এর উপরে আমি গুণে রাখিনি। তো যাই হোক, আমার এই অধ্যায়টা শেষ হয়েছে, আমি হাফ ছেড়ে বেঁচেছি। আর তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তো এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে বিদায় আমি এটা ভালো করে শেষ করার চেষ্টা করেছি। তো সবাই তোমরা বাসায় বেশি করে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আব্বু আম্মুর কথা শুনবে, আর প্রত্যেকটা অনলাইনের ক্লাস দেখবে, না হলে তোমরা অনেকটাই পিছিয়ে যাবে। তোমাদেরকে জানার জন্য, শেখার জন্য তোমাদেরকে অবশ্যই অনলাইনে সবগুলো ক্লাস দেখতে হবে, কেমন? তো সবাই ভালো থেকো, বাসায় বেশি করে পড়াশোনা করো, কেমন? তো আজকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।